আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক, নবম দশম শ্রেণী। আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে। তো সেই চতুর্থ অধ্যায়ের উপরে আমরা বিগত ক্লাসগুলো নিয়েছি। তো সেই ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসে এরকমভাবে জেনেছিলাম সালোক সংশ্লেষণ সম্পর্কে। তো আমরা আজকে এই সালোক সংশ্লেষণের দুটি পর্যায় নিয়ে এরকমভাবে আলোচনা করব যে সালোক সংশ্লেষণকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান দুটি পর্যায়ে এরকমভাবে ভাগ করেছে। অর্থাৎ সেই দুটি পর্যায়ের একটি হচ্ছে আলোক পর্যায় এবং অপরটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আর আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় এই দুটি পর্যায় নিয়ে এরকমভাবে আমরা আলোচনা করব। তো শুরুতেই খেয়াল করে দেখো যে আলোক পর্যায়, তাহলে নামের সাথে এরকমভাবে কি মিল রয়েছে। তো এই আলোক পর্যায়ের আরেকটি নাম হচ্ছে, আমরা যদি বলি এরকমভাবে, এর নামটি হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, অর্থাৎ ইংলিশে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়। আর আলোক নিরপেক্ষ পর্যায় বা এর আরেকটি নাম হচ্ছে অন্ধকার পর্যায়। তো এই যে আমরা দুটি পর্যায় বললাম, এই দুটি পর্যায়ের মাধ্যমে যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে আমরা বলি খাদ্য তৈরি করে, তো আসলে এই খাদ্য তৈরি করার জন্য দুটি প্রক্রিয়া এরকমভাবে লাগে, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক পর্যায়ের জন্য অবশ্যই আলোক প্রয়োজন, অর্থাৎ আলোক ছাড়া এই পর্যায়টি সংঘটিত হয় না। কিন্তু অপরদিকে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর উপস্থিতিতে হতে পারে, আলোক অনুপস্থিতিতে হতে পারে, অর্থাৎ আলোর উপস্থিতি বাধ্যতামূলক নয়। এজন্য এখানে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় বলা হয়। আবার আলোর উপস্থিতি থাকলেও এতে কোনো সমস্যা হয় না। তো আমরা আলোক নিরপেক্ষ পর্যায় এবং আলোক পর্যায়ের যে আলোচনা, তার মধ্যে আলোক পর্যায়কে নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। আলোক পর্যায়, তো অর্থাৎ আমরা শুরুতেই বললাম যে আলোর উপস্থিতিতে এরকমভাবে এই প্রক্রিয়াটি সংঘটিত হবে। তো এই পুরো প্রক্রিয়াটি সংঘটিত হওয়ার জন্য আমরা জানি যে সালোক সংশ্লেষণের যে উপকরণগুলো ছিল তার মধ্যে আমরা বলেছিলাম এরকমভাবে কি ক্লোরোফিল, সূর্যের আলো, পাতার মধ্যে যে ক্লোরোফিল, সূর্যের আলো, আর আমরা কি বললাম যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটিকে বলা হয় সালোক সংশ্লেষণের উপকরণ। তো সেই উপকরণগুলোর মধ্যে যে আমরা এই আলোক পর্যায়ের মধ্যে আমরা একটি দেখো পাতার ছবি আঁকতেছি। এটি একটি পাতা, আর এই পাতার মধ্যে আমরা যদি বলি যে সূর্যের থেকে আলো আসতেছে, এখানে দেখো আমরা এটা একটি সূর্য রশ্মি আঁকতেছি, যে সূর্য, তাহলে সূর্য থেকে আলো আসবে পাতার মধ্যে, আর পাতার মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল। এজন্য আমরা জানি সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে এই সূর্য থেকে শক্তিগুলো যে পাওয়া যায় তাকে আমরা কি বলবো? সৌরশক্তি। এই সৌরশক্তিকে একমাত্র সবুজ উদ্ভিদ যারা রয়েছে তারা এরকমভাবে কি সৌরশক্তিতে এরকমভাবে কি রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। আর এই রাসায়নিক শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে ক্লোরোফিল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ক্লোরোফিল অণু কোথায় থাকে? আমরা যদি বলি সবুজ উদ্ভিদের যে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট, সেই পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল অণু। এই ক্লোরোফিল অণু সূর্যের আলোকে এরকমভাবে কি আবদ্ধ করতে পারে, ফলে সৌরশক্তিটা এরকমভাবে কি পাতার মধ্যে আবদ্ধ হয় এবং রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। আর এরই ধারাবাহিকভাবে এরকমভাবে আমাদের খাদ্য বা শর্করাগুলো তৈরি হয়। তো সেই বিক্রিয়ার মধ্যে আমরা যদি দেখি যে সালোক সংশ্লেষণের মধ্যে আমরা সূর্য একটি উপকরণ হিসাবে পেলাম, আর পাতা, এই পাতার মধ্যে থাকবে হলো কি ক্লোরোফিল। অর্থাৎ তোমরা দেখো আমি সেই ক্লোরোফিলের অংশগুলো যদি বলি, ক্লোরোপ্লাস্টের গঠন যখন তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এরকমভাবে আলোচনা করা হয়েছিল যে ক্লোরোপ্লাস্ট, তাহলে এগুলো যদি আমরা বলি ক্লোরোপ্লাস্ট, তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা যে গোল গোল চাকতির মতো বস্তুগুলো দেখতেছি এদেরকে বলা হয় গ্রানা। এদেরকে কি বলা হয়? গ্রানা। তো প্রত্যেকটা গ্রানাগুলো একটা আরেকটার সাথে এরকমভাবে কি সূক্ষ্ম অংশ দ্বারা যুক্ত, যাদেরকে বলা হয়, আমরা যদি বলি এদেরকে বলা হলো স্ট্রোমা ল্যামেলি বা গ্রানা ল্যামেলি বলা হয়। এই যে প্রত্যেকটার সাথে যুক্ত এই গ্রানাগুলো, এক একটা এরকমভাবে কি গ্রানা অনেকগুলো একত্রে যুক্ত হয়ে আমরা গ্রানামও বলতে পারি বা গ্রানাম অংশগুলো যুক্ত হয়। তো এই যে আমরা গঠনগুলো দেখলাম, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলতেছি? ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে তোমরা এরকমভাবে দেখছো যে এরকমভাবে কি থাকে? থাইলাকয়েড চাকতি। যে থাইলাকয়েড চাকতিগুলো আসলে আমরা এই যে দেখতেছি এক একটা অংশ যে চাকতি আকৃতির, একটা এর উপরে আরেকটা এরকমভাবে কি পরপর সজ্জিত হয়েছে
গঠনগুলো তৈরি করতেছে এদেরকে বলা হয় গ্রানা। এই গ্রানাগুলোই মূলত কী করে সূর্যের আলোকে আবদ্ধ করে, গ্রানাগুলো সূর্যের আলোকে আবদ্ধ করে। আর আবদ্ধ করার ক্ষেত্রে অর্থাৎ সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেই রশ্মিগুলোকে আমরা যদি বলি এরকমভাবে কি সূর্য রশ্মি আসতেছে, এই সূর্য থেকে যে রশ্মি আসে এগুলোর মধ্যে কি থাকে ফোটন কণা, সেই ফোটন কণাগুলো কি এই ক্লোরোপ্লাস্ট কর্তৃক কি হয় আবদ্ধ হয়। তাহলে সূর্য শক্তিকে আবদ্ধ করার ক্ষেত্রে কে ভূমিকা পালন করে, আমরা যদি বলি এখান থেকে কি ক্লোরোফিল অণু অর্থাৎ ক্লোরোপ্লাস্টের একটা অংশ যার নাম হচ্ছে ক্লোরোফিল অণু। এই ক্লোরোফিল অণু সূর্য রশ্মিকে আবদ্ধ করবে। তাহলে পাতার মধ্যে দেখো ক্লোরোপ্লাস্ট ছিল, সেই ক্লোরোপ্লাস্ট সূর্য শক্তিকে এরকমভাবে কি করে আবদ্ধ করবে। আর আমরা সালোক সংশ্লেষণের প্রাথমিক আলোচনার মধ্যে বলেছিলাম যে পাতার মধ্যে থাকে হচ্ছে কি পাতার মধ্যে মাটি থেকে প্রবেশ করে এরকমভাবে কি পানি। তাহলে সেই পানি এখন আমরা যদি দেখি যে পানি H2O, এই যে আমরা পানি পেলাম, এই পানিকে এই সূর্যরশ্মি এসে এরকমভাবে কি পানির অণুকে আঘাত করবে। সূর্যরশ্মি থেকে যে ফোটন কণা আসলো সেই ফোটন কণাগুলো এই পানির অণুকে আঘাত করবে। তাহলে পানিকে আঘাত করলে পানি এরকমভাবে কি ভাঙবে, পানির অণুটা ভাঙবে। তাহলে পানি ভেঙে উৎপন্ন করবে, আমরা যদি বলি পানিকে ভেঙে এরকমভাবে কি আমরা তিনটা পাবো, হাইড্রোজেন, ইলেকট্রন আর হচ্ছে কি অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন। তাহলে পানিকে ভেঙে আমরা কয়টা অংশ পেলাম, পানিকে ভেঙে আমরা এরকমভাবে কি দুইটি অংশ পেলাম, তিনটি অংশ পেলাম, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন, ইলেকট্রন আর হলো কি অক্সিজেন। এই যে অক্সিজেন তোমরা দেখতে পাচ্ছ, এই অক্সিজেনটাকে এরকমভাবে কি পত্ররন্ধ্র দ্বারা বাইরে বের হয়ে আসবে, পত্ররন্ধ্র দ্বারা বাইরে বের হয়ে আসতেছে। অক্সিজেনটা পত্ররন্ধ্র অর্থাৎ পাতার মধ্যে যে ছিদ্রপথ থাকে সেই ছিদ্রপথ দ্বারা এরকমভাবে বাইরে বের হয়ে আসে। আর এই অক্সিজেনটাই কিন্তু আমরা যারা প্রাণী প্রজাতি আছি, প্রাণীকুল আছি, সবাই কিন্তু এই অক্সিজেনটা এরকমভাবে কি গ্রহণ করতেছে। অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস সংগঠিত হওয়ার জন্য যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা কিন্তু আমরা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় চালক পর্যায়ে পানি যে ভাঙলো সূর্যরশ্মি প্রোটন কণার আঘাতের কারণে, এই পানি ভাঙার কারণে আমরা পেলাম হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন। সেই অক্সিজেনটাই কিন্তু আমরা এরকমভাবে আমাদের শ্বাস প্রশ্বাস চালানোর ক্ষেত্রে অর্থাৎ প্রশ্বাস যেটা আমরা গ্রহণ করি সেই অক্সিজেন পাই, অর্থাৎ এটি আমাদের সেই অক্সিজেন। তাহলে রয়ে গেল কি হাইড্রোজেন এবং ইলেকট্রন। তাহলে এই যে হাইড্রোজেন এবং ইলেকট্রন, এই হাইড্রোজেনকে কী করবে যে পাতার মধ্যে বিদ্যমান থাকে হলো NADP, এই NADP-কে বিজারিত করবে, NADP-কে কী করবে বিজারিত করবে। তাহলে NADP-কে বিজারিত করা মানে কি আমরা জারণ বিজারণের মধ্যে বলেছিলাম, অর্থাৎ জারিত হওয়া বিজারিত, তার মানে কি এর মধ্যে কোনো কিছু একটি গ্রহণ হবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন NADP-কে বিজারিত করে উৎপন্ন করবে এরকমভাবে কি আমরা যদি বলি NADPH, অর্থাৎ প্লাস। তাহলে এই যে NADP-কে হাইড্রোজেন বিজারিত করে NADPH প্লাস উৎপন্ন করবে। আর ইলেকট্রন যে রয়ে গেল, এই ইলেকট্রনটি কি করবে যে আমাদের সালোক সংশ্লেষণ যে পর্যায়, এই পর্যায়ের মধ্যে চক্রীয় এবং অচক্রীয় ফসফোরাইলেশন। আর ফসফোরাইলেশন মানে আমরা আগেই বলেছিলাম যে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া। তাহলে ফসফেট যুক্ত হওয়ার মধ্যে এই ফসফোরাইলেশন প্রক্রিয়া আমরা বলেছিলাম ফসফেট যুক্ত হয়। তাহলে এই ইলেকট্রনটি চক্রীয় এবং অচক্রীয় অর্থাৎ দুই ধরনের ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে এডিপির সাথে আমরা যদি বলি, খেয়াল করে তোমরা দেখো ADP এর সাথে এরকমভাবে কি আমরা ফসফরাস বা ফসফেট আমরা কি যুক্ত দেখলাম, এডিপির সাথে ফসফেট যুক্ত করে তৈরি করবে ATP। তাহলে আমরা এই ইলেকট্রনটি এরকমভাবে কি চক্রীয় এবং অচক্রীয় ফসফোরাইলেশনের মাধ্যমে তৈরি করতেছে ATP। তাহলে এই ATP পাওয়া গেল, আর আমরা কি পেলাম NADPH প্লাস বা DPH2 আমরা বলতে পারি। তাহলে এই যে আমাদের দুইটা বস্তু ATP এবং NADPH2, এই দুইটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়ে উৎপন্ন বস্তু। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন বস্তু হচ্ছে কি ATP এবং NADPH2। তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যে উৎপন্ন বস্তু কোনটি, আলোক পর্যায়ে উৎপন্ন বস্তু কিন্তু। তাহলে আলোক পর্যায়ে উৎপন্ন হচ্ছে ATP এবং NADPH2। তাহলে ATP আসছে কোথায় থেকে, ইলেকট্রন থেকে, আর NADPH প্লাস আসছে কোথায় থেকে, আমরা জানি এই হাইড্রোজেন থেকে। তাহলে এই দুটিকে আবার বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। ATP এবং NADPH2-কে কি বলা হয়, অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি। এই অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি
এটা পরবর্তী ধাপে, অর্থাৎ আমরা সাদা সংশ্লেষণে দুটি পর্যায়ে বলেছিলাম, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। পরবর্তী যে পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়, সেই পর্যায়ে এটিপি এবং এনএডিপি H2 কাজে লাগিয়ে পরবর্তীতে এরকমভাবে কি আমাদের শর্করা বা গ্লুকোজ তৈরি হবে। তো এই পর্যায়ের মধ্যে তোমরা দেখো এখান থেকে একটি প্রশ্ন আসে যে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস বলতে কি বোঝায়। তাহলে আমরা এখান থেকে দেখো পানি H2O পানি, তাহলে পানিকে প্রোটন কণার আঘাতের কারণে ভাঙলো, এই পানি ভাঙে কি কি উৎপন্ন হয়েছে? খেলো, পানি ভেঙে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন। তাহলে পানি ভেঙে যখন হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হবে, এই প্রক্রিয়াকে বলা হবে পানির ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন। আর এক্ষেত্রে আরেকটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি বলি ফটোফসফোরিলেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফটোফসফোরিলেশন সম্পর্কে জানবো যে ফটোফসফোরিলেশন কি। তোমরা খেয়াল করে দেখো এডিপি এর সাথে এরকমভাবে কি আমরা পিআই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পি মানে ফসফেট, আর এই ফসফেটটার নাম কি ইনঅর্গানিক ফসফেট। এই ইনঅর্গানিক ফসফেট যখন এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করতেছে, এবং এই প্রক্রিয়াটা যেহেতু আমরা কিসের প্রভাবের কারণে হইতেছে বলো, আলোর কারণে, আলোর উপস্থিতির কারণে। তাহলে যখনই আলোর উপস্থিতির কারণে এটিপি, আলোর উপস্থিতির কারণে এরকমভাবে কি এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এরকমভাবে কি এটিপি তৈরি করবে, এই প্রক্রিয়াকে আমরা বলবো ফটোফসফোরিলেশন। তাহলে ফটোফসফোরিলেশন বিষয়টা তোমরা ভালো করে একটু খেয়াল করো যে ফটোফসফোরিলেশন বিষয়টি কি। আমরা ফসফোরিলেশন জেনেছিলাম যে ফসফোরিলেশন মানে কোনো যৌগের সাথে কি ফসফেট যুক্ত হওয়া, ঠিক অনুরূপভাবে ফটোফসফোরেশন, ফটো মানে হলো আলো, তাহলে আলোর উপস্থিতি যখন ফসফেট যুক্ত হবে তখন তাকে আমরা বলবো ফটোফসফোরিলেশন। তো বিষয়টি দেখো যে এডিপি এর সাথে একটি ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটিকে আমরা কি বলবো ফসফোরিলেশন। আর যেহেতু আলোর প্রভাবের কারণে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা লাইট বা আলো দেখালাম, আর আলোর প্রভাবের কারণে হওয়ার কারণে তখন আমরা বলবো ফটোফসফোরিলেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি এরকমভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্যায়ে যে আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়, সেই পর্যায়ে নিয়ে তোমাদের সামনে আবার এরকমভাবে হাজির হবেও। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।